পবন আর সোনু দুজন ভাই ছিল। তাদের মা মরার আগে পবনকে সোনুর দায়িত্ব দিয়ে গেছিলেন, কারণ পবন চতুর ছিল আর সোনু খুবই সোজা সরল। আমার বাচ্চারা, আমার অন্তিম সময় চলে এসেছে আর আমার সোনুর জন্য চিন্তা হয়। ও খুব সোজা সরল ছেলে, ওর জীবন কিভাবে কাটবে, আর তার ওপরে ও এক পা দিয়ে বিকলাঙ্গ। মা, তুমি এরকমটা কেন বলছো? সোনা, এক না একদিন তো সবাইকে যেতেই হবে। আমার সময় এখন চলে এসেছে। আমি তোর বাবার কাছে যাচ্ছি। পবন, সোনুর দায়িত্ব এখন তোর ওপরে ছেড়ে যাচ্ছি। আমাদের যে ক্ষেত আছে তার মধ্যে খেতি করিস তোরা, আর নিজের জীবন যাপন করিস, আর সোনুর ধ্যান রাখিস। এটা বলে সোনুর মায়ের মৃত্যু হয়ে গেল। সোনু খুব দুঃখ পেল। পবনেরও মায়ের যাওয়ার পরে খুব কষ্ট হলো, কিন্তু ও খুব খুশিও হলো যে ওর কাছে ক্ষেতের একটা ছোট্ট টুকরো চলে এসেছে, আর এখন ওর জীবন যাপন খুব ভালোভাবে হবে। মা তো চলে গেল, কিন্তু সব দায়িত্ব আমার কাঁধার ওপর চেপে দিয়ে গেল। এই ল্যাংড়া সোনুকে নিয়ে আমি কতদিন সামলাবো? আমারও পরিবার হবে, আমারও বাচ্চা হবে। আমি সারা জীবন ধরে একে সামলে নেবো নাকি? না, আমি এরকমটা হতে দেবো না। পবন ভাবছিল যে ও সোনুকে নিজের থেকে দূরে কিভাবে করবে। তক্ষুনি ওর শয়তানি মাথায় একটা বুদ্ধি এলো, আর ও সোনুকে আওয়াজ দিল, দেখ সোনু, মা আমাদের ছেড়ে চলে গেছে, এখন তোর দায়িত্ব আমার কাঁধে। এত বড় একটা ক্ষেত, সেটা আমি কিভাবে একা সামলাবো? আমি তো খেতেও করতে পারি না। এত বড় ক্ষেতে আমি চাষবাস করব কি করে? সেটা তো আমি করতেও পারি না। তার কারণ আমি মায়ের সঙ্গে কোনোদিন চাষবাস দেখেইনি। তুই সব সময় মার সঙ্গে থাকতিস। মা আমাকে চাষবাস করতে দিতই না, আমাকে সব সময় পড়াশোনা করতে বলতো। দাদা, তুমি চিন্তা কেন করছো? আমি পুরো ক্ষেত সামলে নেব, তুমি তোমার পড়াশোনায় মন দাও। সোনু, তুই কত ভালো। তুই চাষবাদের দায়িত্ব নিয়ে আমার মাথার ওপর থেকে অনেক বড় একটা চাপ সরালি। তুই জমি জমা সামলা, আর আমি পড়াশোনার দিকে মন দিই। তুমি নিশ্চিন্ত হয়ে যাও, আমি এখন খেতে যাচ্ছি। সোনু কড়া রোদে খেতি করতে শুরু করে। ও খেতে ছোলার ডাল আর আটার চাষ করে, যা খুব ভালো ফসলের রূপে রূপান্তরিত হয়। তাকে দেখে সোনু খুব খুশি হচ্ছিল, কারণ ওর পরিশ্রম এখন কাজে লাগবে। ও দৌড়ে দৌড়ে পবনের কাছে যায়। আরে আস্তে আয়, এত ব্যস্ত কিসের? এমন কি ঘটনা ঘটলো যে তুই এত জোরে জোরে আসছিস? এমনিতে তো চলতেও পারে না, আর এখন দেখো হাওয়ার বেগে চলে আসছে। দাদা, এত সুখবর এনেছি। দেখো, আমার পরিশ্রম কাজে লেগেছে। দেখো ফসল কত সুন্দর হয়েছে, একদম সোনার মতো হাওয়ায় বইছে। ছোলার ডাল আর আটার ফসল খুব ভালো হয়েছে দাদা। তাই নাকি? সত্যি সত্যি? পবন যখন খেতে আটা আর ছোলার ডালের ফসল দেখল, তখনও খুব খুশি হলো, আর তার মনে লোভ চলে আসে। এই সোনু যদি এখানে থাকে, তাহলে এর অর্ধেক ভাগ আমাকে দিতে হবে। আমি অল্প কিছু ছোলা আর গম দিয়ে একে তাড়িয়ে দিই। দেখ সোনু, তুই অনেক পরিশ্রম করেছিস, এটা খুব ভালো কথা। আমি কতদিন তোর বোঝা বইব? তুই তোর ভাগের ছোলা আর গম নিয়ে তুই এখান থেকে বেরিয়ে যা। দাদা, তুমি এরকম কেন বলছো? মা তোমাকে আর আমাকে একসাথে থাকতে বলেছিল। মা এখন এই দুনিয়ায় নেই, তাই তুইও এখন আমার জীবন থেকে চলে যা। পবন সোনুকে ধাক্কা মেরে ওখান থেকে বার করে দেয়। সোনু দুঃখিত মনে একটা নদীর পাড়ে গিয়ে বসে যায়। তক্ষুনি ওর বন্ধু অনিল ওর কাছে আসে আর ওকে ওর উদাসীর কারণ জিজ্ঞাসা করে। সোনু সমস্ত কথা অনিলকে বলে। অনিল তার দুঃখ শুনে তাকে নিজের সাথে বাড়িতে যেতে বলে। বন্ধু, আমি আমার ভাইয়ের কাছে এরকমটা ভাবিনি। আমাকে বাড়ি থেকে বার করে দিল। এখন আমি এই পৃথিবীতে কার সঙ্গে থাকবো? এই এক মুঠো আটা আর এক মুঠো ছোলার ডাল নিয়ে আমি জীবন কি করে কাটাবো? ভুল তো এমনিতে দাদারও নেই। আমার মতো বিকলাঙ্গ
আর কম বুদ্ধি ছেলেকে নিজের সাথে কে রাখবে বল? আরে চিন্তা করছিস কেন? তোর মাথায় বুদ্ধি নেই সেটা না, আসলে তুই হলো সরল, আর সবাই সবাইকে ঠিকভাবে চিনতে পারে না যে সে কি পারে। কিন্তু আমি করবই বাকি। তুই চিন্তা করিস না, আমার বাড়িতে চল, আমার মা আজকে ডাল ভাত বানিয়েছে, চল খুব মজা করে খাবি। সোনুর অনেকবার বারণ করা সত্ত্বেও অনিল সোনুকে নিজের সাথে নিজের বাড়ি নিয়ে যায়, আর বাড়িতে নিয়ে যাওয়ার পর তাকে খাবার দাবার খাওয়ায়, যা সোনু খুব পছন্দ করে। এটা তো খুবই ভালো, মনে ইচ্ছে হচ্ছে শুধু খেয়েই যাই। আমি এত দারুণ খাবার কোনো দিন খাইনি। আমার মাথায় একটা বুদ্ধি এসছে, তুই ডাল আর এই গম দিয়ে একটা ভালো কিছু রেসিপি বানাচ্ছিস না কেন? মানে আমি এরকম করতে পারবো? আমার কাছে তো কোনো জায়গাও নেই। তুই এর চিন্তা করিস না, আমি তার ব্যবস্থা করে দেব। অনিল সোনুর সাহায্য করে, আর তার সাহায্যের সাথে সোনু খাবার বানাতে শুরু করে, কিন্তু ওখানে কোনো গ্রাহক তার খাবার খেতে আসতো না। তখনই ওখানে একজন বুড়ি মা আসে আর তার কাছে খাবার চায়। মা, আজই দোকান শুরু করেছি, কোনো গ্রাহক আসেনি, আপনি হলেন আমার প্রথম গ্রাহক। আমি আপনার জন্য খিচুড়ি নিয়ে আসছি। কিন্তু সোনা, আজ তো তোমার ব্যবসার প্রথম দিন, তাই না? আর আমার কাছে তোমাকে দেওয়ার জন্য কিচ্ছুই নেই সোনা। আপনার কাছে তো অনেক দামি জিনিস আছে, আর সেটা হলো আপনার আশীর্বাদ। আপনি শুধু আমায় আশীর্বাদ দিন আর এই খিচুড়ি খেয়ে যান। বুড়িমা ওখানে বসে খিচুড়ি খেয়ে খুব খুশি হলেন, আর উনি নিজের ঝুলি থেকে একটু ছোলার ডাল বার করে, আমার কাছে তোমাকে দেওয়ার জন্য কিচ্ছু নেই, ব্যাস হ্যাঁ এই ছোলার ডাল আছে, এটাই আমার আশীর্বাদ ভেবে নিজের কাছে রেখে নাও আর নিজের খিচুড়িতে মিশিয়ে দিও। এইটুকু বলে উনি ওখান থেকে চলে যান। পরের দিন সোনু আবার খিচুড়ি বানাতে শুরু করে, আর ওই বুড়িমার দেওয়া ছোলার ডাল ওই খিচুড়িতে দিয়ে দেয়। খিচুড়ি তৈরি হওয়ার পর ওখানে গ্রাহকদের ভিড় জমা হয়ে যায়, আর বিকেল অবধি তার অনেক রোজগার হয়। কিন্তু সে তার আমদানিতে বিশ্বাসই করতে পারছিল না। আমার তো বিশ্বাসই হচ্ছে না, একই দিনে এত টাকা রোজগার করে ফেললাম। কাল রাত অবধি তো একটা গ্রাহকও ছিল না এখানে। এসব হলো তোর ভালো কর্মের ফল। তুই যে ওই বুড়িমাকে খাবার খাইয়েছিলি, তার বদলে উনি যে ডাল দিয়েছিল, তার জন্যই সবকিছু হয়েছে। ও ডালের রূপে তোকে আশীর্বাদ দিয়ে গেছেন। এবার তুই অনেক কামাই করে একেবারে মালামাল হয়ে যাবি। এখন এই ডালের রেসিপিটা জাদুই হয়ে উঠেছে। সোনু এই কথাটা জেনে খুব খুশি হয়, আর সে নিজের পরোপকার জারি রাখে। খিচুড়ি সবাই পেট ভরে খেত, আর যখন বিকেলে খিচুড়ি বেঁচে যেত, সেই বেঁচে যাওয়া খিচুড়ি সে তাদের মধ্যে বিতরণ করে যাদের ঘরে খাবার জন্যে টাকা পয়সা থাকে না, ও গরিবদের মধ্যে এই সমস্ত খিচুড়ি বিতরণ করে দেয়। এখন ওর রোজগার অনেক বেশি বেড়ে যায় আর খুব ধনী হয়ে ওঠে। এই গল্পটা হলো মাখানপুর গ্রামের। ওখানে ভাগ্যলক্ষ্মী একটা ছোট্ট কুঁড়ে ঘরে থাকত। ভাগ্যলক্ষ্মী গাছপালা আর প্রকৃতিকে খুবই ভালোবাসত, এত ভালোবাসা যে উনি বিয়েও করেননি। ভাগ্যলক্ষ্মী নিজের বাগানকেও খুব ভালোবাসত, আর সবাই ওকে পাগল মনে করত। কলার গাছকে খুবই ভালোবাসত সে। লোকেদের মনে হয় যে আমি পাগল হয়ে গেছি। গাছপালার সাথে কথা বলার কলা ওরা জানেই না, বুদ্ধু কোথাকার। ভাগ্যলক্ষ্মীর কথা শুনে কলা গাছটা নড়তে শুরু করে। তখন ভাগ্যলক্ষ্মী বলে ওঠে, তোমার খিদে পেয়েছে না? আমি বুঝতে পেরেছি, দাঁড়াও, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। বেশ কয়েকদিন এইভাবেই কেটে যায়। ভাগ্যলক্ষ্মী নিজের পুরো জীবনটা বাগানের দেখাশোনা করতে করতেই কাটিয়ে দেয়। ভাগ্যলক্ষ্মী কাকিমা খুবই ভালো আর সরল মানুষ ছিলেন একজন। সারা জীবন নিজের গাছপালা এইসব নিয়েই দিন কাটিয়েছেন। কলার গাছ এখন খুবই সুস্থ আর ভালো আছে, কিন্তু এখন ওখানে দেখাশোনা করার কোনো লোকই নেই। চলো, আমরাই বা কি করব? যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে। 20 বছর কেটে যায়, আর সেই গ্রামে গৌতম নিজের মেয়ে লক্ষ্মীর সঙ্গে বাস করত। লক্ষ্মী ভাগ্যলক্ষ্মীর পুনর্জন্ম।
কিন্তু এই কথাটা কেউই জানতো না। উঠে পড়ো, আজকে তোমাকে ছেলের বাড়ির লোকজন দেখতে আসছে, তাড়াতাড়ি ওঠো। আরে বাবা, ছেলেদের কি আবার? ওরা তো আসতেই থাকবে, আমাকে ঘুমোতে দাও। যাও গিয়ে কাকিমার বাগান থেকে কয়েকটা কলা আর কলা পাতা নিয়ে এসো। এমনিতেই তুমি মাঙ্গলিক, জানি না তোমার বিয়ে কবে আর কার সাথে হবে। লক্ষ্মী ঝটপট করে উঠে পড়ে আর ভাগ্যলক্ষ্মীর কাকিমার ওখান থেকে ফুল আর কয়েকটা কলার পাতা পাড়তে চলে যায়। ওখানে গিয়ে যেই ওই পুরো বাগানটাকে ভালো করে দেখে, তখন ও কলার গাছটাকে দেখে বলে ওঠে, হোক না হোক, এই গাছ আর বাগানের সাথে আমার কোনো তো সম্পর্ক রয়েছে। আমি যখনই এই বাগানে আসি, এখানে কিছু না কিছু অদ্ভুত মনে হয়। আর এই কলার গাছটা এত শুকিয়ে কেন গেছে? যেই লক্ষ্মী কলা গাছটাকে ছুঁয়ে দেয়, সঙ্গে সঙ্গে কলা গাছটা চকচক করে ওঠে। সেই শুকিয়ে যাওয়া কলা গাছটা পুরোপুরিভাবে আগের মতো হয়ে যায়, আর সেখান থেকে একটা আওয়াজ আসে, এসে গেছো তুমি? কতদিন হয়ে গেল আমি তোমার অপেক্ষা করে আছি। কলা গাছটা কথা বলছে এটা দেখে লক্ষ্মী খুবই ভয় পেয়ে যায় আর ওখান থেকে দূরে সরে যায়। কে তুমি? আর তুমি বলতে কি করে পারছো? তুমি তো এমন আচরণ করছো যেন তুমি আমাকে চেনোই না। আমার তো কিছুই মনে নেই, আর তোমাকে দেখে আমার খুব ভয় করছে। যা বলার ঠিক করে বলো। তারপরেই ওই কলা গাছটা ওকে ভাগ্যলক্ষ্মী আর নিজের পুরো কথা বলে দেয়, যে ভাগ্যলক্ষ্মী কিভাবে পুরো বাগানটা নির্মাণ করেছিল আর লক্ষ্মীর পুনর্জন্ম হয়েছে। কিন্তু লক্ষ্মী সেই সব কথা কিছুই মনে করতে পারে না। আর তুমি শুধু আমার সাথেই কথা বলতে পারো, আর কেউ আমাকে দেখতেও পাবে না, শুনতেও পাবে না। তোমার কথা শুনে আমার তো মাথাই ঘুরতে শুরু করলো। লক্ষ্মী ওখানেই মাথা ঘুরে পড়ে যায়, আর যখন জ্ঞান ফেরে তখন দেখে যে ও নিজের বাড়িতে রয়েছে। আর তারপরই ওর বাবা বলে, এটা হলো 50 নম্বর সম্বন্ধ যে তোমাকে বিয়ে করবে না বলে চলে গেল। আরে পুরো সমাজে আমার নাক কেটে ফেললে তুমি। আরে তুমি কি চাও আমাকে বলবে একটু? কিন্তু আমি এখানে কি করে এলাম? আমি তো কলার বাগানে ছিলাম না। আরে তুমি ওখানে ছিলে না, তুমি ওখানে অজ্ঞান হয়ে পড়েছিলে, বুঝতে পেরেছো? আমি আর দুটো বলবান ছেলে মিলে তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসেছি। নিজের বাবাকে দুঃখিত দেখে লক্ষ্মী আরও কষ্ট পায়, আর রাতের অন্ধকারে বাগানে লুকিয়ে লুকিয়ে গিয়ে দেখে ওই কলাগাছটা আবার আগের মতন শুকিয়ে গেছে। আর কলাগাছটাকে এইভাবে শুকিয়ে যেতে দেখে লক্ষ্মী কলাগাছটার উপরে জল ছিটিয়ে দেয়। আমি জানতাম তুমি এখানে অবশ্যই আসবে। তুমি মনের কথা জানো নাকি? আমি এটা জানতাম না। লক্ষ্মীকে ওর বাবা চিৎকার করে ডাকতে শুরু করে দেয়, আর লক্ষ্মী সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে যায়। কালকে আবার একটা ছেলের বাড়ির লোকজন তোমায় দেখতে আসছে, মনে রেখো। পরের দিন যখন লক্ষ্মীকে ছেলের বাড়ির লোকেরা দেখতে আসে, তখন ছেলের বাড়ির লোকেরা ওকে দেখে সম্বন্ধের জন্য রাজি হয়ে যায়। কিন্তু লক্ষ্মী মাঙ্গলিক হওয়ার কারণে বলে ওঠে, তোমার মেয়ে লক্ষ্মীর সাথে প্রথমে কলা গাছের বিয়ে দিতে হবে, বুঝেছো? তাহলেই আমার ছেলের বিয়ে লক্ষ্মীর সাথে দেব। আগে পণ্ডিতজির সাথে আমরা এসব কথা আগেই বলে নিয়েছি, আর আমরা কলা গাছের সাথে লক্ষ্মীর বিয়ে দেবার জন্য পুরোপুরিভাবে রাজি আছি। লক্ষ্মীকে সঙ্গে করে গিয়ে কলা গাছ খুঁজতে শুরু করে দেয় গৌতম। তখন লক্ষ্মী বলে ওঠে, তুমি আমার বিয়ে ওই বাগানে যে কলার গাছটা রয়েছে তার সঙ্গে করিয়ে দাও। ওটা তো আমাদের বাড়ির কাছেই আছে। তুমি একদম ঠিক বলেছ মা, আমরা এমনটাই করব। আর ঠিক সেরকমটাই হয়। গৌতম নিজের মেয়ের বিয়ে ওই কলা গাছটার সাথেই করিয়ে দেয়। গ্রামবাসীরা সবাই এই তামাশা দেখে হাসতে শুরু করে। আরে হ্যাঁ হ্যাঁ, আজ এই কলার গাছের সাথে বিয়ে করিয়ে দাও, কালকে কোনো জানোয়ারের সাথেও করিয়ে দাও। আরে তা নয় তো কি, আর তার উপর আবার এই বাগানেই যেখানে ওই কাকিমা ঠাকুমারি হয়েই জীবন কাটিয়েছিল। কিন্তু না, লক্ষ্মীর ভাগ্য তো ওই কাকিমার থেকে ভালো। কলার গাছের সাথে বিয়ে তো হয়েছে কম করে। লক্ষ্মীর মন খারাপ দেখে সেই কলার গাছটা একটা সুন্দর ছেলে রূপে বেরিয়ে চলে আসে, আর যেটা দেখার পরে সবাই অবাক হয়ে যায়। এইসব কি হলো আবার? আমার চোখ এইসব দেখে ভরসা করতে পারছে না। লক্ষ্মীকে মন খারাপ দেখে কলা গাছটা গ্রামবাসীদেরকে গাছের ডাল দিয়ে শক্ত করে বেঁধে দেয়। লক্ষ্মী নিজের বরকে দেখে খুবই আনন্দ পায়। তোমাদের এই জঘন্য আচরণের জন্যই আমি আমার ভাগ্যলক্ষ্মীকে হারিয়েছি একদিন, আর এখন তোমরা আবার আমার লক্ষ্মীকে কাটতে চাইছো। তুমি বলতে কি চাইছো?
আর আমাদেরকে এইভাবে বেঁধে কেন রেখেছো? মা লক্ষ্মী, এই গাছের থেকে বেরিয়ে আসা মানুষটার থেকে দূরে থাকো, ও তোমার ক্ষতি করতে পারে। আমি ওনাকে অনেক দিন ধরে জানি, আপনারা একদম চিন্তা করবেন না, ও এমন কিছুই করবে না। তোমরা সবাই আমার ভাগ্য লক্ষ্মীর ক্ষতি করে দিয়েছো, আমি তোমাদের কাউকে ছাড়বো না। আমি তোমাকে সব সত্য কথা বলে দেব। আর তারপরই ওই কলা গাছ থেকে বেরিয়ে আসা বটটা লক্ষ্মীকে সব কথা বলে দেয়। এই কথাটা 20 বছরের পুরনো। যখন ভাগ্যলক্ষ্মী নিজের বাড়িতে হোঁচট খেয়ে পড়ে গেছিল, সারা রাত চিৎকার করে, কিন্তু এই গ্রামবাসীরা এই কথা শুনতে পেরেও তাকে কেউ সাহায্য করতে যায় না, আর কষ্টের যন্ত্রণায় ছটফট করতে করতে নিজের প্রাণ ত্যাগ করে। কিন্তু এরা ওনার সাহায্য কেন করলো না? এরা সবাই এই বাগানটাকে লুট করতে চেয়েছিল, আর সেই কারণে আমি ভাগ্যলক্ষ্মীকে হারিয়ে ফেলি। সব সত্যি কথা শোনার পরে লক্ষ্মী নিজের বাবা গৌতমকে বলে ওঠে, বাবা, তখন তুমি কোথায় ছিলে? তুমি এই ব্যাপারে তুমিও তো সামিল নও। আমি তোমার দিব্যিকে বলছি মা, এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না, সত্যি বলছি। তোমার বাবা সেই সময় হাসপাতালে ছিলেন। ওরা সবাই তখন কথা বলছিল, আর হঠাৎ করে বিদ্যুৎ চমকাতে শুরু হয়, আর জোরে জোরে হাওয়াও দেয়। আর তখনই লক্ষ্মীর আগের জন্মের কথা মনে পড়ে যায়। এই গ্রামবাসীদের সাথে আমরা আর কোনো সম্পর্ক রাখবো না। আমরা আমাদের সংসার অন্য কোথাও গিয়ে করব। আমাকে এই বংশের জন্য মারা গেছিল, আর এই জমিতে এখন কেউ পা রাখবে, তখন এই বাগান ওকে কষ্ট দিয়ে দিয়ে মেরে ফেলবে। তুমি একদম ঠিক বলেছ। বাবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে যত তাড়াতাড়ি পারি আমরা এখান থেকে বেরিয়ে যাব। লক্ষ্মী আর বর গৌতমের কাছ থেকে আশীর্বাদ নেয়, আর সেই গ্রাম আর শহরটা ছেড়ে ওরা ওখান থেকে চলে যায়। আজকেও মালতীর বাড়িতে খাবার মতো তরিতরকারি ছিল না। মালতীর বয়স অনেক বেশি ছিল, ও একা একাই থাকতো, ওকে দেখার মতো কেউ ছিল না। ওকে কেউ কিছু দিলে তখনই সে খাবার খেত, না হলে না খেয়েই শুয়ে পড়ত। আজকে তো আমায় লাগছে না খেয়েই শুতে হবে। পাশের বাড়িতে সুরেশ আজকেও আসেনি, আমায় তো আর কারোর কাছে আস নেই। মালতী এই নিয়ে চিন্তা করতে করতে শুয়ে পড়ে। তখনই ওর দরজায় এসে কেউ ঠক ঠক করে নাড়া দেয়। মালতী উঠে পড়ে, তারপর গিয়ে দরজাটা খুলতে চলে যায়। ও দেখে সামনে একটা ছোট্ট বাচ্চা একটা থালা আর একটা কলসি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ও সোনা, তুমি কে গো? এত রাত হয়েছে, আমার দরজার কাছে তুমি কি করছো? তোমার মা বাবা কোথায়? আমি তো দেবী, আমি আপনার সাহায্য করতে এসেছি। আপনাকে না খেয়ে না শুতে হয়, এই জন্যে আমি আপনার জন্য খাবার বাসন আর আমি খাবারের পত্র এনেছি। মালতী সমস্ত জিনিসপত্র নিয়ে নেয় আর ওগুলো ভেতরে রাখার জন্য ভেতরে ঢুকে। কিন্তু ও যেই ভেতরে জিনিসগুলো রেখে বাইরে বেরিয়ে আসে, তখন ও লক্ষ্য করে যে মেয়েটা কোথাও উধাও হয়ে গেছে। ও অবাক হয়ে যায়, এটা ভেবে যে মেয়েটা হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল। তারপর ও ভেতরে চলে আসে আর রান্না করতে শুরু করে। যে বাসনগুলো বাচ্চাটা নিয়ে এসেছিল তার মধ্যেই ও খিচুড়িটা বানায়। তারপর ও সেটা খায়, ওর পেটও ভরে যায়, কিন্তু খিচুড়িটা কিছুতেই শেষ হয় না। ও যতই খেতে থাকে খিচুড়ির পাত্রে খিচুড়ি ততই বাড়তেই থাকে। হ্যাঁ, এই খিচুড়িটা তো অনেক শেষই হচ্ছে না। আমি যতই খাচ্ছি এটা অতই বেড়ে যাচ্ছে। আমায় তো লাগছে এটা চমৎকারী পত্র, এইটাকে আমি চাপা দিয়ে রেখে দিই, আমায় এখন অনেক ভালো ঘুম আসবে। মালতী শুয়ে পড়ে। পরের দিন সকালে ওঠে, তারপর উঠে ওই বাসনের দিকে তাকিয়ে দেখে ওই খিচুড়ির পাত্রটা খিচুড়িতে ভরা রয়েছে। আমায় তো এটা লাগছে এটা চমৎকারী খিচুড়ি, এই বাসন থেকে খিচুড়ি কোনোদিনই শেষ হবে না। কে জানে ওই মেয়েটা কে ছিল, কোথা থেকে আমায় চমৎকারী পত্র দিয়ে গেল। আমায় তো লাগছে খাবার কোনোদিন শেষই হবে না, আমি অন্য মানুষদেরও খাওয়াতে পারবো। আমি এখন থেকেই কাউকেই খালি পেট শুতে দেবো না। মালতী নিজের বাসনটা নিয়ে যায় আর সারা শহরে যাকেই ও ক্ষুধার্ত দেখতে পায় তাকে খাবার খাওয়ায়।
বৃদ্ধ মালতীকে সবাইকে এইভাবে সাহায্য করতে দেখে ওর পাড়াতেই যে থাকে, যার নাম হলো সুরেশ, সে অবাক হয়ে যায়। ও বুঝতে পারে যে নিশ্চয়ই কোনো কিছু গণ্ডগোল হয়েছে। রাত্রে মালতীর আসার আগেই সুরেশ ওর বাড়ির ভেতরে জানলার সাহায্যে ভেতরে ঢোকে, তারপর ভেতরে লুকিয়ে বসে থাকে। মালতীও বাড়িতে এসে পৌঁছয়। ভগবানের দয়া থেকে আমি এই খিচুড়ির পাত্রটা পেলাম, যেটা কখনো শেষ হবে না। প্রথমে আমি কি খেতাম আমিই জানতাম না, এখন আমি অন্য লোকেদেরও পেট ভরতে পারি। আর তো আর এই খিচুড়িটা এত স্বাদ কি বলবো, এবং স্বাস্থ্যকরও আছে। সুরেশ মালতীর সব কথা শুনে নেয়। খিচুড়ির ব্যাপারে শুনে সুরেশের মনে লোভ চলে আসে। তারপর, আরে এই বুড়ি আর কতদিন বেঁচে থাকবে? এই জাদুর কলসি আর জাদুর খিচুড়িটা তো আমার কাছেই থাকা উচিত। এটা যদি আমার কাছে থাকে তাহলে আমাকে সারা জীবনে কখনো কাজ করতে হবে না, আর পরিবারের লোকেদের কি করে পেট ভরাবো সেই নিয়েও আমায় চিন্তা করতে হবে না। আমি আরাম করে জীবনটা কাটাবো। সুরেশ ওই কলসিটাকে চুরি করার একটা পুরোপুরি প্ল্যান রেডি করে। যেই মালতী শুয়ে পড়ে, সঙ্গে সঙ্গে সুরেশ যেখানে লুকিয়েছিল সেখান থেকে বেরিয়ে চলে আসে আর কলসিটা চুরি করে নেয় আর নিজের বাড়ি ফিরে চলে যায়। পরের দিন সকালে যখন মালতী উঠে দেখে, তখন দেখে একেবারে অবাক হয়ে যায়। ও মা গো, এই জাদুই মটকাটা কোথায় চলে গেল? আমি তো এখানেই রেখে শুয়েছিলাম, কে জানে এটা কোথায় চলে গেল। এখন আমি লোকেদের সাহায্য কি করে করব? আমি আবার খেতে পাবো না, খালি পেটেই শুতে হবে। ওদিকে সুরেশ নিজের বাড়িতে গিয়ে ওই কলসিটাকে ভালো করে দেখে। ও দেখে যে খিচুড়িতে কলসিটা ভর্তি আছে। ও একটা হাতা নিয়ে আসে, আর হাতাটা যেই না কলসিতে ঢুকিয়েছে তখনই দেখে যে হাতাটা খালিই রয়েছে। খিচুড়ি দেখতে তো পাওয়া যায়, কিন্তু খিচুড়িটাকে হাতা দিয়ে তুলতে পারে না। আরে এটা আবার কি জাদু হচ্ছে? আমি তো খিচুড়িটা বেরই করতে পারছি না। এ তো বেশ অদ্ভুত ব্যাপার। ওই বুড়িটার জন্য তো কলসিটা বেশ ঠিকঠাকভাবেই কাজটা করতো। আমার কাছে আসা মাত্রই বেটা কলসির হলোটা কি? সুরেশ বারবার ওই কলসি থেকে খিচুড়ি বের করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই বের করতে পারে না। শেষমেশ ও ভীষণ রেগে যায় আর ওর কলসিটাকে মাটিতে আছড়ে ভেঙে দেয়। কলসিটা মাটিতে পড়তেই সঙ্গে সঙ্গে টুকরো টুকরো হয়ে যায় আর তার আওয়াজ মালতীর বাড়ি অবধি পৌঁছে যায়। হ্যাঁ, সুরেজের বাড়ি থেকে কিসের গন্ধ আসছে? আমি গিয়ে দেখি। যেই মালতী ঘর থেকে বাড়ির বাইরে বেরোয়, তখন সেই রাতের বাচ্চা মেয়েটিকে ও আবার দেখতে পায়। ওর সারা শরীরে বেশ ভয়ঙ্কর আঘাতের দাগ দেখতে পাওয়া যায়। মালতী সেটা দেখতে পেয়েই ওর কাছে চলে যায়। হ্যাঁ রে সোনা, এটা তোকে কি হয়েছে? তোর গায়ে এটা কি হলো রে? আমি তোমার কি করে সাহায্য করব? ওই বাচ্চাটা সুরেশের বাড়ির দিকে ইশারা করে। মালতী দৌড়ে সুরেশের বাড়ির দিকে রওনা দেয়। তারপর গিয়ে দেখে কলসিটা সুরেশের ঘরে ভেঙে পড়ে রয়েছে। মালতী পুরো ঘটনাটা বুঝতে পারে। তারপর কলসির সমস্ত টুকরোগুলো তুলে নেয় আর বাড়ি চলে আসে, আর সঙ্গে করে বাচ্চাটাকেও নিয়ে চলে আসে। মালতী এটা বুঝতে পারে যে এই কলসিটার সাথে বাচ্চাটার একটা সম্পর্ক রয়েছে। তারপর মালতী কলসিটাকে জোড়ার চেষ্টা করে। ও সমস্ত টুকরোগুলোকে তুলে নিয়ে একসাথে করে আস্তে আস্তে কলসিটাকে জুড়ে ফেলে। তারপর আঠা দিয়ে লাগিয়ে দেয়। তখনই লক্ষ্য করে যে বাচ্চার শরীরে যা ক্ষত ছিল সেগুলো ধীরে ধীরে ঠিক হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই বাচ্চাটি পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। আপনি কে দেবী? আপনি তো সাধারণ মানুষ লাগো না। আমি অন্নপূর্ণা মাতার স্বরূপ আছি। আমি কাউকেও খালি পেট শুতে দিই না, আর আমি সাহায্য করি ওনাদের। যারা মন থেকে ভালো হয় ওনাদের উপর আমি কৃপা করি। এই জন্যে আমি এই চমৎকারী কলসির খিচুড়িটা আপনাকে দিয়েছিলাম। আপনি এটা সব সময় আপনার কাছেই রাখবেন। আপনার হাত দিয়ে ওটা এই কলসিটা জাকিয়ে দেবেন। ওদেরই জন্যে এইভাবেই কাজ করবে।
মনে থাকে যেন কাউকে যেন খালি পেট না ঘুমোতে হয়। এত কিছু বলার পরে ওই বাচ্চাটা ওখান থেকে উধাও হয়ে যায়। মালতী হাত জোড় করে ওর কথাগুলো শুনতে থাকে। আর বাচ্চাটা উধাও হয়ে যাওয়ার পরেই ও দেখতে পায় খিচুড়ি বানানোর জন্য ওখানে আবার জিনিসপত্র পড়ে রয়েছে। ও কলসিতে আবার খিচুড়ি বানায় আর সমস্ত ক্ষুধার্তদের ও পেট ভরে খিচুড়ি খাওয়ায়। এইভাবে ও সারা জীবন ক্ষুধার্তদের পেট ভরতে থাকে। আর সুরেশ ওই কলসিটাকে বুড়িকে ঠকিয়ে চুরি করে নিয়েছিল, আর সেই শাস্তিও সঙ্গে সঙ্গে পেয়েও গিয়েছিল। আর সুরেশ এই কথাটাও ভালো করে বুঝতে পারে যে তারপরেও মালতীর কাছে ক্ষমা চেয়ে নেয়, আর মালতীও ওকে ক্ষমা করে দেয়। তারপর যখন ওর শেষ সময় চলে আসে তখন মালতী ওই কলসিটা সুরেশকে দিয়ে দেয়। তারপর থেকে সুরেশও ওই কলসিটার সাহায্যে গ্রামের সবার মঙ্গল করে, আর সেই থেকে গ্রামের সবাই সুখে শান্তিতে